জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব, পর্ব 500, পৃষ্ঠা সংখ্যা 328। গত দিনের পাঠে আমরা দেখেছি রামদত্ত ঠাকুরের কথা এখন নানান জায়গায় বলে বেড়াচ্ছেন। সেই মারফতেই যখনই তিনি ঠাকুরের কাছে আসেন, আত্মীয় স্বজন, পরিজন এবং তার সাথে যাদের সঙ্গে আলোচনা বা পরিচয় হয় সকলকেই তিনি ঠাকুরের কাছে নিয়ে আসেন। সেই রকম ভাবেই 20 বছরের কাছাকাছি বয়স এক যুবক নরেন্দ্রনাথ দত্ত, কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে জন্ম। পিতা বিশ্বেশ্বর নাম তার। সেইখানে সেই যুবক এখন ঠাকুরের কাছে এসেছেন। তারপর পুথিকার এখানে লিখছেন যে কোনো একটি গাছ যেটি ভাবিকালে মহাতরুবর হয়ে দাঁড়াবে, বিশাল বড় ছায়া সুশীতল বিস্তৃত চেহারা নেবে, প্রচুর শাখা প্রশাখা পত্রাদি ছড়িয়ে উঠবে। এইরকম গাছকে যেমন ছোটবেলা থেকেই দেখলে চেনা যায় আলাদা রকম ভাবে, ঠিক সেরকম নরেন্দ্রের ওই রকমই স্বতন্ত্র প্রকৃতি ছিল। ছোটবেলা থেকেই তার কতগুলি লক্ষণ ছিল যেগুলি দেখে স্পষ্ট বোঝা যেত যে তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের একজন বলিষ্ঠ কেউ হতে চলেছেন। সেটি কি না, জন্মাবধি ছোটবেলার বয়স থেকেই দেখা যেত যে সন্ন্যাসী এবং ত্যাগী পুরুষদের প্রতি নরেন্দ্রের দুর্বলতা। বাড়িতে কোনো ত্যাগী পুরুষ, সন্ন্যাসী ইত্যাদি এলে তাদেরকে তিনি গোপনে ঘরের মধ্যে যা থাকতো তাই তিনি দিয়ে দিতেন। আর তিনি কামিনী মোটেই সহ্য করতে পারতেন না। তাকে যারা ভালোবাসত, কামিনী যাদের ভালো পছন্দ, তাদেরকেও তিনি পছন্দ করতেন না। এইরকম কতগুলি গুণ দেখা যেত ছোটবেলা থেকে তার মধ্যে। এর পরের অংশ আজ পাঠ করছি। পুতুল লইয়া খেলা শৈশবে যখন, রাম ও সীতার মূর্তি সুন্দর গড়ন, ছিল তাঁর খেলিবার যুগল মূরতি, রচিয়া খেলার ঘর খেলা নীতি নীতি। যখন যে বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করে, সেই বয়সে তিনিও রাম সীতার মূর্তি বানিয়ে খেলা করতেন। এই যুগল মূর্তি তার খুব প্রিয় ছিল। তিনি এই নিয়ে খেলার ঘর তৈরি করতেন এবং খেলতেন। কিন্তু তিনি জানতেন না যে সীতা রামের কে হয়। একদিন জিজ্ঞাসা করিল কোন জনে, রামের সম্পর্ক কি বা জানকীর সনে। রামের ঘরণী সীতা শুনিয়া উত্তরে, অমনি মূরতি দুটি ফেলিলেন ছুঁড়ে। তিনি এই কামিনী পছন্দ করতেন না, তাই যখন তিনি শুনলেন সীতা কেউ নয়, সীতা হচ্ছে রামের বউ, সেইখানেই তার আঘাত লেগে গেল। ভাবে তিনি যা ভাবতেন, যে যেরকম ভেবে যুগল মূর্তি পুজো করতেন পুতুল খেলার ঘরে, সেইটিতে তার আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে তিনি সেই মূর্তি ছুঁড়ে জলে ফেলে দিলেন। বিবাহে বিরূপ বড় ঘৃণা গুরুতর, ত্যাগী বিরাগী যথা তথায় আদর, যোগ তপাচার শিব জটা ভার শিরে, পীড়িতি পড়িল পরে তহার উপরে, ফুল দিয়া দিন দিন ভক্তি পূজা সহ, পাতা দিয়া কলিকায়, ফুল দিয়া দিন দিন ভক্তি সহ পূজা, পাতা দিয়া কলিকায় টানা হয় গাঁজা, যাহার যেমন ভাব তাঁরে তেন গড়ে, বয়সের সঙ্গে সঙ্গে এই ধাত বাড়ে। নিত্য সিদ্ধ নিত্য মুক্ত প্রভু ভক্ত যারা, সত্য বটে তাহাদের নরের চেহারা, স্বভাব প্রকৃতি কিন্তু পুরা স্বতন্ত্র, জাগা জৈব ভাব শূন্য প্রশান্ত অন্তর, বিবেক বিরাগ জ্ঞান ভক্তি প্রেম গায়, বুঝিতে জীবের বুদ্ধি ঘোল খেয়ে যায়, সাধারণ নিয়মের বহির্ভূত তাঁরা,
প্রভুর বচনে লাউ কুমড়ার পাড়া, আগে গাছে ধরে ফল তারপরে ফুল, জগতে কাহারও সঙ্গে নহে সমতুল, ভক্তের ভিতরে খেলে বিভূতি প্রভুর, শুনো ভক্ত সংযটন কাণ্ড সুমধুর, নিত্য সিদ্ধ মুক্ত প্রভু ভক্ত যতজন, সর্বোপরি নরেন্দ্রের সর্বোচ্চ আসন। এই যে রাম সীতার মূর্তি নিয়ে ছোটবেলায় পুতুল খেলা করতেন, অথচ তিনি এই কামিনী এই জিনিসটা তিনি সহ্য করতে পারতেন না, ঘৃণা করতেন, তার ভালো লাগতো না। যারা কামিনী ভালোবাসে অর্থাৎ স্ত্রী মানুষকে, তাদেরকেও তিনি ভালোবাসতেন না। অথচ রাম সীতার যুগল মূর্তি পুজো করতেন। একদিন একজন জিজ্ঞাসা করলো, তাহলে বলো তো সীতা কে? সেটি তিনি বলতে পারলেন না। যখন তিনি শুনলেন যে সীতা কেউ নয়, সীতা হচ্ছেন কি রামের ঘরণী, সেই শুনে তার খারাপ লেগে গেল, মূর্তিটি ছুঁড়ে ফেলে দিলেন। বিবাহকে তিনি ঘৃণা করতেন গুরুতরভাবে, ত্যাগী বৈরাগীদের বড় আদর করতেন, এবং তিনি ঘোর তপাচার, শিবের জটার মতো মাথায় জটা জুটো থাকবে এইরকম কাউকে দেখলে পরে তাদের ওপর তার বেশি ভালো লাগা, ভালোবাসা উপচে পড়ত। তিনি ফুল দিয়ে দিন দিন ভক্তি সহ পূজা করতেন এইরকম শিব জটা জুটো সন্ন্যাসী ইত্যাদিকে, আর তাদের সঙ্গে তিনি ওই নকল ভাবে পাতা দিয়ে কলকে বানিয়ে সেটা গাঁজা খাওয়ার মতো করে খেতেন। যার যেমন ভাব ঠাকুর তাদেরকে তেমন ভাবেই করে তোলেন। ঠিক সেরকম নরেন্দ্রেরও যেহেতু এরকম ভাব, ত্যাগী সন্ন্যাসীদের প্রতি তার টান, ঠাকুর সেই রকম ভাবেই তাকে তৈরি করে দিচ্ছেন। এবং বিবেক বিরাগ জ্ঞান ভক্তি প্রেম গায়, বুঝিতে জীবের বুদ্ধি ঘোল খেয়ে যায়। এই কিছু কিছু ব্যক্তি আছেন যাদের স্বভাব হচ্ছে গিয়ে অনেক লাউ কুমড়ো গাছের মতো, আগে ফল পরে ফুল। ঠাকুরের যারা এই নিত্য শুদ্ধ সিদ্ধ মুক্ত যে সকল অন্তরঙ্গ কয়েকজন আছেন, তাদের মধ্যে এই নরেন্দ্র সেই রকমই, আগে ফল পরে ফুল। এবং যে সকল ত্যাগী ভক্তরা আছেন তাদের মধ্যে সর্বোচ্চ আসন হচ্ছে সর্বোপরি এই নরেন্দ্রের। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।